চীন কোনো যুদ্ধ না করে, একটা গুলি না ছুড়ে খুব ভালো অবস্থানে আছে। কি চীনের টেকনোলজি তারা ব্যবহার করছে, কি বেইডু স্যাটেলাইট সিস্টেম, এবং এটা আমেরিকান যেটা ওই জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম সেটা থেকে আরও বেশি অ্যাকুরেট। সুতরাং ইরান যে এখন আঘাত করছে, এটা একেবারে মানে যে খাপে খাপ মর্জিনার বাপ এই অবস্থা খুবই কার্যকরী হয়েছে। স্যার, এবার আসি একটু বর্তমানে যে যুদ্ধ চলছে বেশ কয়েকদিন থেকে, আপনি তো জানেনই, সেই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে একটু আলোচনা জানবো। আমরা দেখছি যে আমেরিকা যখন আবারও আগ্রাসন চালালো ইরানও কিন্তু সে পাল্টা প্রতিরোধ তৈরি করলো, এবং আমরা দেখেছি যে জর্ডানে ইরানের হামলায় 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং প্রায় শতাধিক আহত হয়েছেন। কি অবস্থা, কি মনে হয় যে আসলে? আচ্ছা, এই যে আমি বলি, এটা যে মানে আমেরিকানরা খুব অবাধ তথ্য প্রবাহের কথা বলে না? জি, কিন্তু তাদের যুদ্ধের ক্যাজুয়ালিটিগুলো সঠিক সংখ্যা তারা প্রচার করছে না। স্যার এই তথ্য পেন্টাগন থেকেই না, এটা পেন্টাগন থেকে বলছে ওই কয়েকজন যে 3 জন মারা গেছে, একজন মহিলা সৈনিক তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার কথা আসছে। কিন্তু নিরপেক্ষ যে সমস্ত আমেরিকান বিশ্লেষক তারা বলছে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও বেশি। তো আমেরিকানদের একটা খুব ভালো গুণ আছে, তারা আপনাকে মারবে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের কেউ যেন না মরে, একজন মরলে হইচই শুরু হয়ে যায়। আর যেহেতু এটা আনপপুলার যুদ্ধ এবং অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাচ্ছে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এটা রাজনৈতিক চাপ, অর্থনৈতিক চাপ, তারপর হচ্ছে আপনার অজনপ্রিয়তা, মানে মানুষজন খাচ্ছে না। আর একটা যেটা হচ্ছে এখানে যে আমেরিকার যে সমস্ত ওই যে মানে ইরানের কি টেকনিক, কি শুধু মানে খুব সুন্দর কাজ করছে কিভাবে, প্রথমে তাদের কম প্রযুক্তির মিসাইলগুলো ছুড়ে আমেরিকার এবং ইসরায়েলের ওই ইয়েগুলো করছে। এই যে গালফ আর দেশগুলো আমেরিকার প্রতি বীতশ্রদ্ধ হচ্ছে কেন? কারণ তাদের থেকে যে ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ছিল সেইগুলো কিন্তু তারা ইসরায়েলের জন্য ব্যবহার করছে। আচ্ছা, সর্বশেষ যেটা তথ্য হচ্ছে, এটা খুবই ইন্টারেস্টিং, আমি দর্শকদের থেকে অনুরোধ করবো এটা মনে রাখার জন্য। আমেরিকান বিশ্লেষকরা বলছে যে এই যে আমেরিকান যে যত হাক ডাক যে এই প্যাট্রিয়ট অমক অমক এই মানে ডেভিড স্লিং কত কিছু আছে, এইগুলোতে হচ্ছে তারা 10% মাত্র ইন্টারসেপ্ট করতে পারে। এবং এখন ইরান এইগুলো ব্যবহার করছে হাইপারসোনিক মিসাইল, এবং হাইপারসোনিক মিসাইলের 2টা কম্পোনেন্ট, একটা হচ্ছে ওই মাল্টি ওয়ারহেড, যে একটা মারলে মানে অনেকগুলো ওয়ারহেড বিভিন্ন জায়গায় ছড়াই যাচ্ছে এবং তার বিরুদ্ধে প্রতিরোধ দিতে পারছে না। আর এখন তাদের এয়ার ডিফেন্স সিস্টেমটাও কম হয়ে গেছে। এটা গেল একটা দিক। আরেকটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে ইরান কী করছে, আস্তে আস্তে সবাইকে সরাই দিচ্ছে। এখন কুয়েতে মানে ওটার ব্যবহার উপযোগী না, বাহরাইনে এটা ব্যবহারের উপযোগী না, তাহলে এখন জর্ডান মোটামুটি এখন ধরে ফেলছে। এখন আমেরিকান অনেকগুলো তাদের লজিস্টিক যে জিনিসগুলো সেগুলো তারা ওই কুয়েতে ইসরায়েলে শিফট করছে। আর ইসরায়েল তো জায়গা খুব বেশি বড় না পুরো শিফট করা। এখন তাহলে যে দেখেন আগে ছিল হচ্ছে বিভিন্ন দেশে বিস্তৃত ছিল, আর এখন হয়ে গেছে আপনার একটা জায়গায়। মানে ওয়ারফেয়ারে আপনার যদি অনেকগুলো টার্গেট থাকে তাহলে আপনার প্রচেষ্টাটা বিভাজিত হয়ে যায়। আর এখন মোটামুটি ইরান একটা মোটামুটি মানে ওই এটা বলা হয় ক্যানালাইজিং দি এনিমি, অর্থাৎ শত্রুকে একটা খাল এর মধ্যে নিয়ে আসো তারপরে তুমি গুলি করো। মোটামুটি ইরান এই পর্যায়ে গেছে। এখন এটা থেকে আপনি বুঝতে পারছেন যে ইরান যুদ্ধে হারেনি এবং বলা হচ্ছে ইরান যুদ্ধে জিতে গেছে। এখন আমেরিকা মোটেই স্বীকার করছে না। এখন আমেরিকান প্রেসিডেন্টের এখন একমাত্র উদ্দেশ্য হচ্ছে অফ র্যাম্প, অর্থাৎ এটার থেকে বের হয়ে আসা। বের আসার কোন প্রক্রিয়াতে আসলে আসবে সেটা মোটেই করতে পারছে না, কারণ সব কার্ড খেলা শেষ। শুধুমাত্র এখন পারমাণবিক বোমার ব্যবহার ছাড়া আর তার কোনো মানে কোনো কিছু বাকি রাখে নাই। স্যার, আবার একটু আসলে একটা বিষয় জানতে চাই, এটা আমরা প্রত্যাশা করি না, কিন্তু কেউ বলেন যে শেষ পর্যন্ত, কারণ আপনি তো শুরুতেই বলছিলেন যে আসলে সমর শক্তিতে সব দিক থেকে আসলে আমেরিকা অনেক এগিয়ে আছে, নিঃসন্দেহে বলাই যায়।
আল্লাহ না করুক শেষ পর্যন্ত যদি কোনো কারণে ইরানকে তারা পরাস্ত করতে পারে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে তাবৎ যে মুসলিম বিশ্বের মানুষজন কি চাপে পড়বে না? আমি প্রথমত যে সবচেয়ে মানে বাস্তব হচ্ছে যে মুসলিম বিশ্বের কোনো ঐক্য নাই। ইরান মার খাচ্ছে, কিন্তু কিন্তু মুসলিম দেশগুলো থেকে সেটা আসছে। একটা কথা এর অতি গুরুত্বপূর্ণ বলা হয় নাই, মানে পৃথিবীতে যতগুলো ওয়াটারওয়ে চোক পয়েন্ট আছে, ন্যাচারাল যেগুলো আছে, আমাদের সুইস ক্যানেল কিন্তু ক্যানেল, তো বসপরাস প্রণালী যেটা সেটা হচ্ছে তুরস্কের ওখানে আছে। তো এখানে ইরানের, ওরা এখন বলা হচ্ছে যে ইরানের অ্যাটমিক বোমা দরকার নেই, কারণ একে হচ্ছে এই যে হরমুজ প্রণালী, আরটা তার সাথে যোগ হয়েছে বাবুল আল মানদেব। এখন এই দুইটা প্রণালী দিয়ে প্রায় 35% আপনার এই যে জ্বালানি তেল ট্রান্সপোর্টেশন হয়। সৌদি আরব এখানে বেকায়দে পড়ছে। কীভাবে? কারণ তারা ওই ইস্ট ওয়েস্ট পাইপের মাধ্যমে তাদের তেলটাকে এই রেড সিতে এনে ওখান থেকে তারা মানে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছে, এখন সেটা বন্ধ করে দিচ্ছে হুতিরা। কারণ কী হলো, পুরা ওয়ার্ল্ডের মানে আপনার তেল সরবরাহের একটা বিরাট 35%টা আপনার চোখট হয়ে গেছে। এখন এইটার ধকল কিভাবে পৃথিবী নেবে? তার ফলে আমেরিকানরা প্রচুর চাপে আছে, কিন্তু অনেকে আছে না যে হেরে যাচ্ছে কিন্তু বুম হয়ে বলতে পারছে না, এবং মুখ রক্ষা করার মতো কোনো উপায় পাচ্ছে না। স্যার, আপনার কথা সূত্র ধরেই বলি যে 40 দিনের যে যুদ্ধটা হলো, আপনি বলছিলেন যে আমরা দেখলাম যে আসলে এই 40 দিনের যুদ্ধে এই হরমুজ প্রণালীটাই ইরানের জন্য যে সবচেয়েতে বড় অস্ত্র হয়ে উঠলো, এবং বলা চলে যে আসলে সেই হরমুজকে একেবারে পুরোপুরি বন্ধ করে দেওয়ার জন্য বিশ্বব্যাপী যে সংকটটা তৈরি হলো, সে কারণে আসলে আমরা দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প তড়িঘড়ি করে আসলে একটা নাটক করলো পাকিস্তানের মধ্যস্থতায়। আপনার কাছে কি মনে হয় যে এবারেও কিন্তু আমরা জানি যে হরমুজ প্রণালীটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তো আপনার কাছে কি মনে হয় যে এবারেও কি এই বড় অস্ত্র ইরানের এখন এই হরমুজ প্রণালীটা, এর মাধ্যমে কি আবারও কি সেই শান্তি চুক্তির ব্যাপারে আমেরিকা বসতে পারে? কি মনে হয়? ঘটনা অতি দ্রুত পরিবর্তনশীল। তো এই হরমুজ প্রণালী আর প্লাস হুতিদের মাধ্যমে, ইয়েমেনের হুতিদের মাধ্যমে সৌদি আরব বাবুল আল মানদেব, এটা মনে রাখতে হবে। কিন্তু এখন যৌথভাবে কিন্তু এটা তারা ইয়ে করছে মনে করলে। সো আপনি 35% এই যে তেল সরবরাহ যদি বিঘ্ন হয়, তাহলে পৃথিবীর অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে? এবং এখন বলা হচ্ছে যে এই যে গতকালের পরে 20% মতো আপনার বেড়ে গেছে, বুঝছেন, তেলের দাম। এখন এটা যদি বলো যে $200 উপরে আপনার তেলের দাম চলে যেতে পারে যদি এই ধরনের অচল অবস্থা চলতে থাকে, তাহলে চিন্তা করে দেখেন যে পৃথিবীর অর্থনীতি কোথায় যাবে। এটা কিন্তু আমেরিকানরা সেটা বুঝে, কিন্তু ওই যে আমি যে ভুল করেছি সেটা আমি বলি নাই, এবং আমেরিকায় কিন্তু এখন পর্যন্ত বলে নাই যে তারা ভুল করেছে। তো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে যারা একটু প্রতাপশালী লোক, তারা এই তাদের ভিতরে থুক্কু বলার কালচার নেই, ভুল স্বীকার করে না। একটু ইনিয়ে বিনিয়ে মানে আমি অপমানিত হচ্ছে, কিন্তু আমি বলতে পারছি না যে অপমানিত হচ্ছে, আমি থুক্কু বলছি, আমি ভুল স্বীকার করছি না। তো এখন এই অবস্থা থেকে মনে করেন পাকিস্তানের মাধ্যমে পাকিস্তান খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করেছিল এবং এখনও করছে। তো তারা চেষ্টা করছে, এবং আমি সর্বশেষ যেটা খবর পেলাম যে তারা আমেরিকা এখন চাচ্ছে যে কিছু একটা করার জন্যে, কিন্তু ইরান বলছে যে আমরা কার সাথে কি নেগোশিয়েট করব, কারণ তারা তো নেগোশিয়েটের টেবিলে আসে আবার রাইট। সুতরাং এই বিশ্বাসযোগ্যতার সংকটটা এখন বড় সংকট হয়ে গেছে। আমি আবার বলছি যে আমেরিকার এই বিশ্বাসযোগ্যতার সংকটই বড় সংকট হয়ে গেছে এই আপনার পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বা এই পরিস্থিতিকে উত্তরণের জন্যে। স্যার, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই হয়তো অনেক দর্শক এই বিষয়টা নিয়ে জানেন না, আপনি নিশ্চয়ই হয়তো বা জানতে পারেন কারণ আপনি বিষয়টা নিয়ে গবেষণা করেন। সেটি হলো এই যে চলমান যুদ্ধ, আবারও বেশ কয়েকদিন থেকে যুদ্ধটা চলছে। কোনো মাধ্যমে খবর বেরিয়েছে যুদ্ধের মধ্যেই নাকি আমেরিকা এবং ইরানের মধ্যে গোপনে একটা কূটনৈতিক যোগাযোগ বা একটা কূটনৈতিক আলোচনা টেবিলে আলোচনা চলছে।
বিষয়টা যদি একটু আপনি ক্লিয়ার করতে। আপনাকে অনেক ধন্যবাদ। এই কথার সত্যতাটা আসলে আচ্ছা, আমি বলছি আপনাকে, আমি কিছু কথা বলেছি অলরেডি। প্রস্তাব আসছে, ইরানও চায় যুদ্ধ বন্ধ হোক, কিন্তু ইরান বলছে যে আমরা কিভাবে কার সাথে নেগোশিয়েট করবো, কারণ তো বিশ্বাসযোগ্যতা নাই তো। যেমন এখানে আপনার মনে আছে যে পাকিস্তানের মধ্যস্থতায় এই যে সুইজারল্যান্ডে যে আপনার মিটিংটা হলো, যেটার মাধ্যমে এটা ওই দুই পক্ষ বসলো, সেখানে তো ওখানে ইরানের প্রতিনিধিদেরকে মারার জন্য তো ইসরায়েলি গোয়েন্দা পরিকল্পনা করছিল, কিন্তু সেই পরিকল্পনাটা এটা পাকিস্তানি ইন্টেলিজেন্স এটা ইন্টারসেপ্ট করে এবং সেটা সবাইকে জানায় দেয় এবং তার ফলে ওটা হয়নি। তো আপনি দেখেন, নেগোসিয়েশন টেবিলে আপনি ডাকছেন, এটা সমঝোতা করবেন, কিন্তু সেই জায়গায় আপনি তাকে মারার পরিকল্পনা করছেন। তো এই যে ইরানের এখন যৌক্তিক দাবি যে আমি কার সাথে করব, এই জন্যে আমেরিকা যতটা আগ্রহী এই ইরান অত বেশি আগ্রহ নাই, কারণ আমেরিকার হাতে আর তেমন কোনো কার্ড নাই একমাত্র পারমাণবিক অস্ত্র নিক্ষেপ ছাড়া। আপনি খুবই চমৎকার করে বিষয়টা বুঝিয়ে বললেন। স্যার, আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে একটু জানতে চাই যে এই বৈশ্বিক যে সংকট তৈরি হয়েছিল এবং দেখা যাচ্ছে যে সামনের দিকে আরও এই সংকটটা তীব্রতর হতে পারে, যেহেতু আপনি তো বললেনই যে হরমুজ প্রণালী দিয়ে তো আসলে পৃথিবীর সিংহভাগ তেল পরিবহন হয়, সেক্ষেত্রে সেই প্রণালী দিয়ে বাংলাদেশের তেলও কিন্তু আসে। আমরা এর আগে দেখেছি বাংলাদেশে একটা তেলের সংকট তৈরি হয়েছিল, যদিও সেটা সমাধান হয়েছে। দীর্ঘমেয়াদী এই মধ্যপ্রাচ্যের সংকটের ফলে বাংলাদেশ আসলে কীভাবে সাফার করতে পারে, বা এই সংকট থেকে বাংলাদেশের আসলে কী শিক্ষা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাকে অনেক ধন্যবাদ। হরমুজ প্রণালী দিয়ে 20% তেল যায়, জ্বালানি তেল, আর হচ্ছে বাবুলাল মানদের দিয়ে আরও 12% মতো যায়, তো রাফলি 35% যায়। এবং বাংলাদেশ এই বৈশ্বিক সংকটের, আমরা যেহেতু বিশ্বে আমাদের নিজস্ব তেল নাই, তো বাংলাদেশ একটা চ্যালেঞ্জের মধ্যে পড়বে, তেলের দাম বেড়ে যাবে, এবং তেলের দাম বেড়ে গেলে সব জিনিসের দাম বেড়ে যাবে, এটা কোনো সন্দেহ নাই। এখন বাংলাদেশে আমাদের, আপনি জানেন পাকিস্তানে একটা বিপ্লব হয়ে গেছে, সেটা হচ্ছে সোলার বিপ্লব, নবায়নযোগ্য, নবায়নযোগ্য শক্তি, রাইট। তা আমাদের এরকম আগামীতেও হয়তো এরকম চ্যালেঞ্জ আসবে বিভিন্ন কারণে। তো এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমাদের যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার, তার বেশি করার কিছু নেই। কারণ কিছু জিনিস, যখন ঝড় আসলে আপনাকে ঝড়ের মধ্যে পড়তে পারেন, ঝড় থেকে কীভাবে নিজেকে বাঁচাবেন, কতটুকু বাঁচানো যায়, মানে কত কম ক্ষতি মানে স্বীকার করে আমি আমার নিজেকে রক্ষা করব, সেই ব্যবস্থা নিতে হবে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, ব্যস্ততার মধ্যেও আমাদের সময় দিয়েছেন সেই জন্য। আপনাকে অনেক মোবারকবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি শুধু একটা কথা বলি, ইরানি জাতি অত্যন্ত সংকল্পবদ্ধ জাতি, ওরা ভাঙবে তবু মস্কাবে না, এবং এটার উপরেই তাদের ডক্ট্রিন বা তাদের এই যে পরিকল্পনা। আমি কৃতজ্ঞ আমাকে ডাকার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, আজ শেষ করছি আমাদের আলোচনা। আমরা পরবর্তীতে অন্য কোনো অতিথির সাথে এই যুদ্ধে পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব। প্রিয় দর্শক, চুক্তি আর যুদ্ধবিরতির খোলস ভেঙে মধ্যপ্রাচ্যের আকাশ আবার যুদ্ধের মেঘে ঢাকা পড়েছে। পরাশক্তিগুলোর এই আগ্রাসন আর ইরানের পাল্টা জবাব বিশ্বকে কোন দিকে নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করে জানাতে পারেন আমাদের। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।